আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকে প্রথম ক্লাসে আমরা নিয়ে চলে এসেছি ইংরেজি সেন্টেন্স। অর্থাৎ আমরা ইংরেজি শুরু করতেই আমাদের যে বিষয়টা দরকার সেটা হচ্ছে সেন্টেন্স। তাই আজকে আমরা আলোচনা করব ইংরেজি সেন্টেন্স। আপনাদের সঙ্গে আমি আছি সজীব ভাইয়া, মেডুলা অনলাইন নার্সিং কোচিং থেকে। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে দেখব যে সেন্টেন্স জিনিসটা আসলে কি। সেন্টেন্সের বাংলা হচ্ছে বাক্য। এই যে আমি যে কথাগুলো যে বলছি, হ্যাঁ, এগুলো সবই কিন্তু একটা বাক্য, অর্থাৎ সেন্টেন্স। তাহলে দেখেন কি বলতেছে, লেটার প্লাস লেটার মিলে কি হয়? ওয়ার্ড হয়। লেটার কোনগুলো? এ থেকে জেড পর্যন্ত কি এগুলো লেটার, তাই না? লেটার যোগ লেটার মানে কি? আমি একটা লেটার এখানে লিখলাম জি, যোগ আমি আরেকটা লেটার যদি লিখি ও, তাহলে কি হলো? গো। গো কি? গো হচ্ছে আমাদের একটা শব্দ বা ওয়ার্ড। তাহলে লেটার এবং লেটার যোগে আমাদের কি তৈরি হচ্ছে? ওয়ার্ড। এবং ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে আমাদের কি তৈরি হচ্ছে? সেন্টেন্স। যেমন একটা আমি একটা ওয়ার্ড বলি তো, কি? হি। আচ্ছা, আমি এখানে হি নাম লিখলাম, হ্যাঁ, যে দে। আমি এখানে কি লিখলাম? দে। তাহলে দে একটা ওয়ার্ড, গো আরেকটা ওয়ার্ড। তাহলে আমরা এখানে কি পেলাম? দে গো। কি পেলাম আমরা এখানে? দে গো। তাহলে দে গো এটা কি? এটা হচ্ছে একটা বাক্য, সেন্টেন্স। দে গো, তারা যায়। এটা কি? এটা হচ্ছে একটা বাক্য। এখন অনেকে বলতেন যে ভাইয়া এখানে তো হি হি তো ছিল, আপনি কেন হি নিলেন না? ওকে, এবার আমি বলতেছি। দেখেন, আমি যদি এখানে হি নিতাম তাহলে কি করতে হতো জানেন? হি গোজ। কি করতে হতো? হি গোজ। কেন হি গোজ? ওকে, এখানে আবার টেন্স চলে আসছে। দেখেন, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের সঙ্গে কি করতে হয়? একটা এস বা ইএস যুক্ত করতে হয়। তাই আমি এখানে শুধু গো না লিখে গোজ লিখেছি। বুঝতে পারছেন? তাহলে দে গো, হি গোজ। এগুলো কি? এগুলো হচ্ছে একটা বাক্য। ওকে, ভেরি গুড। এখন সেন্টেন্সের সংজ্ঞাটা আসলে কি? এক বা একাধিক ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস এ কমপ্লিট থট। তাহলে কি বলছে? আপনি যেটা চিন্তা করছেন সেটা যদি আপনি সুন্দরভাবে যদি উপস্থাপন করতে পারেন একটা শব্দের পর একটা শব্দ বসিয়ে, তবেই সেটা বাক্য হবে। ওকে, আচ্ছা, এবারে আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে এক্সাম্পল। কি? সুমি রিচড হোম সেফলি। সুমি রিচড হোম সেফলি। আপনাদের আমি ধরে নিচ্ছি আপনার টেন সম্পর্কে মোটামুটি ধারণা আছে। তাহলে আপনি একটু বলেন তো যে এখানে প্রথম যেটা দেওয়া আছে সুমি রিচড হোম সেফলি, এটা কি টেন্স? সব একটু দ্রুত অ্যান্সার করেন। সুমি রিচড হোম সেফলি, এটা কি টেন্স? ভেরি গুড। রুকাইয়া ইসলাম পাস্ট ইনডিফিনিট। মরিচিকা পাস্ট ইনডিফিনিট। গুড। আজিজা পাস্ট ইনডিফিনিট। কেন পাস্ট ইনডিফিনিট? কারণ এখানে আছে রিচড। আমরা জানি মূল আমাদের শব্দ কি? আর ই এ সি এইচ। মূল শব্দ হচ্ছে আমাদের আর ই এ সি এইচ। রিচ মানে হচ্ছে পৌঁছানো। এবং রিচড এর ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম হচ্ছে রিচড, একটা ইডি যুক্ত হবে। তাহলে এটা কি হলো? আমাদের পাস্ট ফর্ম। তো ভার্বের যখনই কোথাও পাস্ট ফর্ম থাকবে সেটা হবে হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? ওকে, গুড। এরপরে সি ওয়েন্ট টু মার্কেট। এখানে ওয়েন্ট আছে, এটা আমাদের পাস্ট ইনডিফিনিট। স্লিপ অন দা ফ্লোর, মেঝেতে ঘুমাও। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা বাক্য। এখন আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি শুরুতেই, যে স্লিপ অন দা ফ্লোর এটা কি সেন্টেন্স? এটা কি সেন্টেন্স? সবার আগে বলতেছে মরিচিকা ইম্পারেটিভ, রুহি বলতেছে ইম্পারেটিভ। গুড, ইম্পারেটিভ সেন্টেন্স। কেন? মেঝেতে ঘুমাও, এটা একটা আদেশ সূচক বাক্য এবং এটার বাক্যটা শুরু হয়েছে একটা ভার্ব দিয়ে। তো আমরা মনে রাখবো যদি কোনো বাক্যের শুরু হয় একটা ভার্ব দিয়ে বা যদি কাউকে আদেশ করা বোঝায় তাহলে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ মানে আদেশ। ওকে, আমরা সামনে আরো আগাই। এরপর এখানে বলতেছে কিছু অজানা কথা। অজানা কথা কোনগুলো? যেগুলো আমরা জানি না। প্রতিটা সেন্টেন্সে কমপক্ষে একটি মেইন ভার্ব থাকা বাধ্যতামূলক। কি বলতেছে? একটি মেইন ভার্ব থাকা বাধ্যতামূলক। কারণ মেইন ভার্ব ছাড়া কি আসলে বাক্য হবে? হবে না। এই জন্য ভার্বকে সেন্টেন্সের
প্রাণ বলা হয়। তাহলে হোয়াট ইজ দ্য হার্ট অফ আ সেন্টেন্স, সেন্টেন্সের হার্ট কি? উত্তর হবে হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া কি আমাদের বাক্য হবে? হবে না। কমপক্ষে কমপক্ষে একটা মেইন ভার্ব থাকতেই হবে। এর কথা হলো ভাইয়া এখানে আবার মেইন ভার্ব উল্লেখ কেন করেছে? ওকে, এটা আমি একটু বলি। আমরা জানি ভার্ব কত প্রকারের হয়? দুই প্রকার। বেসিক্যালি ভার্ব দুই প্রকার, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, তাই তো? ভার্ব প্রধানত দুই প্রকার আমরা জানি, একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা কি অক্সিলারি ভার্ব। এখন একটা বাক্যে যদি আপনি শুধু অক্সিলারি ভার্ব দেন তাহলে সেটা কিন্তু আসলে হবে না। কি করতে হবে? সেটা হচ্ছে আপনার মেইন ভার্ব হইতে হবে। কি করতে হবে? মেইন ভার্ব। যেমন আমি যদি বলি হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। এক্ষেত্রে কি রিড, কি রিড হচ্ছে আমাদের মেইন ভার্ব। ওকে, এখন অনেকে বলতে পারে ভাইয়া অক্সিলারি ভার্ব কি am is are? আচ্ছা, এখন আমি যদি বলি I am a student, I am a student, ভাইয়া এখানে তো am আছে, am তো আমরা জানি অক্সিলারি ভার্ব, তাহলে এখানে তো বলছে মেইন ভার্ব বাধ্যতামূলক। এই বাক্যে মেইন ভার্ব কই? তাই না? ওকে, মনে রাখবেন যদি কোনো বাক্যে শুধুমাত্র অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটাই মেইন ভার্ব হিসেবে কাজ করে। মনে থাকবে, যদি কোনো বাক্যে শুধুমাত্র অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটা মেইন ভার্বের কাজ করবে। তার মানে এই বাক্যে am হচ্ছে মেইন ভার্ব, am হচ্ছে মেইন ভার্ব। কিন্তু আমি যদি বলি I am going, I am going, আমি যাইতেছি, আমি যাচ্ছি, এই বাক্যে going হচ্ছে মেইন ভার্ব এবং am হচ্ছে অক্সিলারি ভার্ব। বুঝাতে পারছি? সো অবশ্যই একটা বাক্য হইতে হইলে সেখানে একটা মেইন ভার্ব লাগবে, এবং একটা বাক্যে যদি অক্সিলারি ভার্ব একা বসে তাহলে সেই অক্সিলারি ভার্বটার অক্সিলারি ভার্ব থাকে না, সেটা হয়ে যায় আমাদের মেইন ভার্ব। বুঝতে পারছেন? সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় মেইন ভার্ব। ওকে, ঠিক একই ভাবে আরেকটা আমরা কথা দেখব যে একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সের সকল ধরনের সেন্টেন্সের সাবজেক্ট থাকা আবশ্যক। যে কোনো ধরনের বাক্যে আমাদের সাবজেক্ট থাকতেই হবে, ব্যতিক্রম হচ্ছে ইম্পারেটিভ, কারণ ইম্পারেটিভ ভার্ব দ্বারা শুরু হয় এজন্য, এবং অনেক ক্ষেত্রে সাবজেক্টটা উজ্জ্বল অবস্থা থেকে লুকিয়ে থাকে। আচ্ছা, ইংরেজিতে সব থেকে ছোট সেন্টেন্স হচ্ছে গো। গো হচ্ছে সব থেকে ছোট সেন্টেন্স। কিভাবে গো সেন্টেন্স হয়? যেমন আমি যদি বলি গো মানে কি যাও, আমি একটা কথা বলা থেকে আপনি বুঝে গেলেন না আমি কি বলতে বুঝাতে চাচ্ছি? আমি চাচ্ছি তুমি যাও। তাহলে এখানে ইউ কথাটা কিন্তু লুকিয়ে আছে, গো, এই ইউ কথাটা কি আছে? উজ্জ্বল অবস্থায় আছে। সো আমরা ইউটাকে এখানে নিব না। আমি যদি শুধু বলি গো তাহলে এটা হচ্ছে সব থেকে ছোট সেন্টেন্স, সব থেকে ছোট সেন্টেন্স। ওকে, বুঝতে পেরেছি? এবার আমরা চলে আসি কাইন্ড অফ সেন্টেন্স। সেন্টেন্স কত প্রকার? আপনারা একটু অ্যান্সার করেন তো, সেন্টেন্স কত প্রকার? সেটা হচ্ছে যে অর্থের উপর ভিত্তি করে সেন্টেন্স 5 প্রকার এবং গঠনগত দিক থেকে সেন্টেন্স 3 প্রকার। কেউ যদি আপনাকে যে জিজ্ঞাসা করে, হ্যাঁ, কেউ না 4 প্রকার না, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে সেন্টেন্স কত প্রকার, তখন আপনি এইভাবে উত্তর করবেন যে অর্থগতভাবে 5 প্রকার, গঠনগতভাবে 3 প্রকার। যদি আপনাকে নির্দিষ্ট করে যদি দেয় যে অর্থগতভাবে কয় প্রকার, তখন আপনি অ্যান্সার করবেন 5 প্রকার। যদি আপনি নির্দিষ্ট করে দেয় গঠনগতভাবে, তখন আপনি অ্যান্সার করবেন 3 প্রকার। ঠিক আছে? তাহলে আমার উত্তরটা এরকম যে দুই ভাবে, একটা হচ্ছে অর্থগত, একটা গঠনগত। এবারে আমরা আসছি যে অর্থগত দিক থেকে 5 প্রকার। অ্যাসার্টিভ, এটা আরেকটা নাম হয়তো আপনারা অনেকেই জানেন না, বেশিরভাগই জানেন না, সেটা হচ্ছে ডিক্লারেটিভ। কি বললাম? ডিক্লারেটিভ, এটাকে বলা হয় অ্যাসার্টিভের অপর নাম। আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন, আরেকটা হচ্ছে ইম্পারেটিভ বা কমান্ড, আদেশ, আরেকটা হচ্ছে অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। মোট 5 প্রকার। ওকে, আচ্ছা, এরপরে আপনাদেরকে আরেকটা টুইস্ট দিব, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ব্রিটিশ এন্ড আমেরিকান গ্রামার কনসেপ্ট, এরা কি বলতেছে? অর্থ অনুযায়ী সেন্টেন্স 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। কিভাবে 4 হয়? তারা মনে করে অপটেটিভ সেন্টেন্স মূলত একটি অ্যাসার্টিভ সেন্টেন্স,
তারা মনে করে যে অপটেটিভ সেন্টেন্স মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, আচ্ছা, তাহলে ফর এক্সাম্পল আই হেল্প দ্য ইনোসেন্ট, আমি অসহায়কে সহায়তা করি, এটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন যদি আমি বলি মে আই হেল্প দ্য ইনোসেন্ট, মে আই হেল্প দ্য ইনোসেন্ট, তাহলে এটা হচ্ছে অপটেটিভ। লক্ষণীয়, যে কোনো অ্যাসার্টিভ বাক্যের শুরুতে মে বসিয়ে দিলে সেটা অপটেটিভ হয়ে যায়। মনে থাকবে, যে কোনো অ্যাসার্টিভ বাক্যের পূর্বে যদি আপনি মে, এম এ ওয়াই, যদি আপনি মে বসিয়ে দেন তাহলে সেটা আমাদের হয়ে যাবে অপটেটিভ। কি হবে বলেন তো? অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে মে দিলে অপটেটিভ, শেষ। আচ্ছা, গঠনগত অনুযায়ী তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সরল, জটিল এবং যৌগিক। সরল, জটিল এবং যৌগিক, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কিন্তু, এবং আরেকটা বিষয়, আমার ক্লাসে কিন্তু আপনারা অনেক নিত্য নতুন বিষয় জানতে পারবেন, ব্যতিক্রম ধর্মী, ঠিক আছে, যেগুলো হয়তো আপনি কোনোদিন শুনেননি একাডেমিকে। তো এই জায়গাগুলো একটু আপনারা ভালোভাবে কিন্তু খেয়াল করবেন যে আমি আসলে কি বলছি আপনাদের। ওকে, আচ্ছা, এরপরে আসেন 5 প্রকার সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য, যেটা কোনো কিছু বর্ণনা করে, সেটাই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। আরে বাবা, ছোটকাল থেকে শিখে এসেছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ভাইয়া আবার লিখছে এক্সটেনশন এবং একটা লিখছে ফুল স্টপ। ঘটনা কি? ঘটনা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যদি ফুল স্টপ এটা এইভাবে লিখি না, কিন্তু আমি এখানে জোর দিয়ে লিখেছি, তার কারণ ফুল স্টপ অবশ্যই লাগবে, ফুল স্টপ অবশ্যই লাগবে। তাহলে কি হলো? সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। আচ্ছা, এক্সটেনশন জিনিসটা কি আর অবজেক্ট কি? অবজেক্ট দ্বারা আমার বোঝায় যার উপর কোনো কাজ করা হয়, হ্যাঁ, বা দেখা হলো আমি ভাত খাই, কি খাই? ভাত খাই। তাহলে ক্ষেত্রে আমার ভাত, ভাতটা হচ্ছে আমার অবজেক্ট। আই ইট রাইস, রাইস হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তাহলে ভাই এখানে এক্সটেনশন কেন লিখছেন? ওকে, কথা হলো যে একটা বাক্যে ভার্বের পরে কি শুধু অবজেক্টই থাকে? আরো অনেক কিছু থাকে না? যেমন এক্সাম্পল, আমি যদি এখানে লিখি আই গো টু স্কুল, তাই তো আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, স্কুল হচ্ছে অবজেক্ট। ওকে, খুবই সুন্দর। এখন আমি যদি বলি আই গো টু স্কুল বাই বাস, তাহলে বাই বাস এটা কি? এটা কি আমাদের অবজেক্ট? না, এটা আমাদের অবজেক্ট না। তাহলে কি হচ্ছে? এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের এক্সটেনশন। কি হচ্ছে আমাদের? এক্সটেনশন। বুঝতে পেরেছি? সো আমরা কখনোই অবজেক্ট বলবো না, কি বলবো? সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। কারণ দেখেন সাবজেক্ট, ভার্ব এত দূর আছে, এটা তো অবজেক্ট না। আমরা সবসময় বলবো সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, অর্থাৎ ভার্বের পরে বাক্যে বাকি যা থাকে সেটাই হচ্ছে এক্সটেনশন। কি বললাম? একটা বাক্যে ভার্বের পরে যে অংশটা থাকে সেটাই হচ্ছে এক্সটেনশন। সবাই কিন্তু নোট করবেন, বিষয়গুলো নোট করতে হবে, ঠিক আছে? ওকে, এরপর দেখেন আরেকটা দেয়ার, তারপর একটা ভার্ব থাকবে, সাবজেক্ট, এবং দেখেন কি আরেকটা স্ট্রাকচার, দেয়ার থাকবে বাক্যের শুরুতে, তারপর একটা ভার্ব থাকবে এবং তারপরে বাক্যের শেষে থাকবে সাবজেক্ট, এবং এই সাবজেক্ট হবে নাউন বা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কি? একাধিক ওয়ার্ড একসঙ্গে থেকে যদি নাউনের মতো কাজ করে সেটাকে আমাদের নাউন ফ্রেজ বলে। আচ্ছা, নাউন কি? যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন, সিম্পল একটা বিষয়। এরপরে এক্সটেনশন, তারপরে ফুল স্টপ, ঠিক আছে? তারপরে কি? ফুল স্টপ। ওকে, খান ইভা রহমান আইবা বুঝাই দেন। আচ্ছা, একটা বাক্যে আমরা ছোটকাল থেকে শিখে এসেছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কিন্তু এটা ভুল। আমাদেরকে বলতে হবে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। এক্সটেনশন বলতে বোঝায় অতিরিক্ত, মানে আমাদের একটা বাক্যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং ভার্বের পরে যা কিছু থাকবে তারা সবাই একত্রে এক্সটেনশন। তাদেরকে আমরা অবজেক্ট বলতে পারবো না, কারণ এখানে বাই বাস এটা অবজেক্ট না, অবজেক্ট হচ্ছে আমাদের স্কুল। তাহলে আমাদেরকে কি বলতে হবে? আমাকে বাক্য বলেছে আই গো টু স্কুল বাই বাস, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব এবং স্কুল বাই বাস এই পুরোটা হচ্ছে আমাদের এক্সটেনশন। আমরা এতটুকু মনে রাখবো, একটা বাক্যে ভার্বের পরে যা থাকে তাই এক্সটেনশন, ঠিক আছে? ভার্বের পরে অতিরিক্ত যে অংশ থাকে সেটাই হচ্ছে এক্সটেনশন। বুঝাইতে পারছি? ওকে, যেমন দেখেন রিতা ওয়াক্স ভেরি ফাস্ট, এটা আমাদের কি টেন্সে আছে? সবাই একটু দ্রুত কমেন্ট করেন, এটা কি টেন্সে আছে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট।
রিতা ওয়ার্কস ভেরি ফাস্ট, রিতা ওয়ার্কস ভেরি ফাস্ট। এরপরে হচ্ছে হগ প্লাম টেস্টেড সোর। আরে বাবা, হগ প্লামটা আবার কি? হগ প্লাম আমরা খাচ্ছেন না আপনারা, কিন্তু অনেকে কি বাসা বাইরে গেলে কিন্তু এখন আমরা আচার খান আপনারা, বা আমরা মাখা খান, তাই না? তো আমরা ইংরেজি জানতে হবে। আপনারা গিয়ে মামা করে, মামা একটু একটা হচ্ছে হগ প্লাম মাখা দেন তো। কি বলবেন? যে মামা এটা হচ্ছে হগ প্লাম মাখা দেন। আপনারা যদি ঝাঁটা দিয়ে না তারছে সেই মামা, তাহলে কি বলছি? হ্যাঁ, তো এগুলো বলা যাবে না, বলছে মামা একটু আমরা মাখা দেন। সো যাই হোক, হগ প্লাম টেস্টেড সোর, আমরা খেতে। দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন দিস ভিলেজ। দেখেন কি দিয়ে শুরু হয়েছে? দেয়ার দিয়ে শুরু হয়েছে আমাদের বাক্য, তারপর এখানে আমাদের ভার্ব হয়েছে এ পোস্ট অফিস। কি হয়েছে আমাদের? এ পোস্ট অফিস। এই পুরোটা হচ্ছে নাউন ফ্রেজ। এ পোস্ট অফিস এটা কি? নাউন ফ্রেজ। এই পুরোটা মিলে কি? এই পুরোটা মিলে হচ্ছে আমরা বলবো নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ বিষয়টা বুঝছেন? একাধিক বাক্য একত্রিত হয়ে আমাদের নাউনের মতো একটা কাজ করছে, তাই এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। তারপর কি? এক্সটেনশন ইন দিস ভিলেজ। তারপরে কি? এক্সটেনশন। সো দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন দিস ভিলেজ। আসেন, অজানা কথা। বাক্যে অতিমাত্রায় জোর বা গুরুত্ব বোঝাতে অনেক সময় অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব আকারে বসে থাকে। যেমন কি বলতেছে? রাইট ইউ আর। তাহলে কি বলছে? যদি কোনো বাক্যে জোর বুঝিয়ে থাকে বা অনেক বেশি গুরুত্ব দেওয়া বুঝিয়ে থাকে, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে আমাদের বাক্যে শুরুতে হবে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, এটা নট অ্যাডজেক্টিভ, অ্যাড না, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাড না, অ্যাড। আমরা এখানে কিন্তু অ্যাড বলবো না, আমরা এখানে কি বলবো না? অ্যাড বলবো না, আমরা এখানে কি বলবো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাজ এ, নট অ্যাডজে। অ্যাডজে, নো, অ্যাজ এ। তাহলে কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে আমাদেরকে কি বলতেছে? অ্যাডজেক্টিভ, সাবজেক্ট ইউ, তারপরে একটা বি ভার্ব। যেমন রাইট ইউ আর, তুমি সঠিক। কারেক্ট ইউ আর, তুমি সঠিক। আমরা বলি না অনেক জোর দিয়ে, দেখো আমরা তর্কাতর্কি হচ্ছে, তারপর একটা পর্যায়ে কি হচ্ছে? তুমিই সঠিক, আমি ভুল। তুমি যে আমি বললাম না অনেক জোর দিয়ে, তো এইটা করার জন্য বলতেছে রাইট ইউ আর, রাইট ইউ আর, তুমি সঠিক। বুঝতে পারছেন? ইন্টারোগেটিভ, প্রশ্ন করা বোঝাবে। স্ট্রাকচার, WH ওয়ার্ড। WH কোন ওয়ার্ড কোনগুলো? একটা হচ্ছে যে হোয়াট, তারপরে হুইচ, তারপরে হুয়েন, তারপরে হচ্ছে হোয়াই, তারপরে হচ্ছে হাউ, ঠিক আছে? এগুলো কি বলবো আমরা? এগুলো হচ্ছে আমাদের WH ওয়ার্ড। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের WH ওয়ার্ড, ঠিক আছে? এখানে হাউ, তারপরে দিকে হোয়াই, ঠিক আছে, তারপরে দিকে হুয়েন, এগুলো হচ্ছে আমাদের WH ওয়ার্ড। তারপরে আমরা অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে একটু আমরা দেখি এক্সাম্পল। হোয়াট ডিড দে থিঙ্ক। হোয়াট ডিড দে থিঙ্ক, তারা কি ভাবলো। হোয়াট ডিড দে থিঙ্ক, তারা কি ভাবলো, ঠিক আছে? এরপরে হু আর ইউ, তুমি কে? এই তুমি কে? তুমি তো চিনতে পারলাম না, তুমি কে? হু আর ইউ। তারপরে ডাজ হি অ্যাক্ট লাইক হিম। ডাজ হি অ্যাক্ট লাইক হিম, সে কি তার মতো আচরণ করতেছে? ডাজ হি অ্যাক্ট লাইক হিম। আচ্ছা, এরপরে এখানে আমি আরেকটা বিষয় একটু বলি। আমরা কি জানি যে হি থাকলে কি হয়? হি থাকলে ভার্বের সঙ্গে এস পেয়ে যুক্ত হয়, তার মানে কি হবে? অ্যাক্টস হওয়ার কথা। কিন্তু কথা হলো এখানে অ্যাক্ট কেন হলো? মনে রাখবেন, আমাদের বাক্যের শুরুতে যদি ডাজ হয়, সবসময় এটা মনে রাখতে হবে, আমাদের বাক্যের শুরুতে যদি ডাজ হয়, তাহলে সাবজেক্টের পরে ভার্বের সাথে আর কোনো এস বাই এস যুক্ত হয় না। এটা অনেক স্টুডেন্টই ভুল করে, এখানেও ডাজ দেয় আবার এখানেও অ্যাক্টস দেয়। এটা করলে হবে না। কি বললাম? আমাদের বাক্যের শুরুতে যদি ডাজ থাকে, যদি আমাদের বাক্যের শুরুতে ডাজ থাকে, তাহলে সাবজেক্টের পরে অর্থাৎ থাকবেন যে সিঙ্গুলার নাম্বার, হি সি, এগুলোর পরে আমাদের ভার্বের সঙ্গে কোনো এস বাই এস থাকবে না, দিলেই ভুল হবে। আমি যদি এখানে যদি বলি ডাজ হি অ্যাক্টস লাইক হিম, তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে, এটা টোটালি আমাদের ভুল হয়ে যাবে। তাহলে কি করতে হবে? ডাজ হি অ্যাক্ট, এক্ষেত্রে এসটা হবে না, ঠিক আছে? ওকে, তাহলে আশা করছি যে এটা আপনার ক্লিয়ার। এবার দেখেন অজানা কথা। অক্সিলারি ভার্ব দিয়ে গঠিত প্রশ্নবোধক বাক্যকে ইয়েস নো বাক্য বলা হয়। প্রশ্নবোধক বাক্য মোট 4 প্রকার। ইয়েস নো কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন, ট্যাগ কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ইমবেডেড কোয়েশ্চেন। ইমবেডেড কোয়েশ্চেনটা কি?
এটা হচ্ছে আমরা যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তো বললাম, তো সেই কমপ্লেক্স সেন্টেন্সে আমরা যে কোশ্চেন গুলো করে থাকি সেগুলো হচ্ছে আমাদের এই ইমবেডেড কোশ্চেন। এক্সাম্পল, আই ওয়ান্ডার হোয়াট হার নেম ইজ, আমি জানতে চাচ্ছি তার নাম কি। তাহলে দেখেন এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। সো এইভাবে যদি কোনো বাক্য যদি থাকে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ইমবেডেড কোশ্চেন। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখবো ইম্পারেটিভ। আমরা শুরুতেই বলেছি ইম্পারেটিভ বলতে আদেশ, উপদেশ, নির্দেশ। ভার্ব প্লাস এক্সটেনশন দিয়ে শুরু হয়, প্লিজ কাইন্ডলি দিয়ে শুরু হয়, আরেকটা শুরু হয় ডু নট বা নেভার দিয়ে। ডু নট বা নেভার হচ্ছে আদেশ সূচক বা উপদেশও বলা যায়। আরেকটা হচ্ছে প্লিজ, অনুরোধ। লেট, লেট দ্বারা রিকোয়েস্ট করে এখানে বোঝায়। হ্যাঁ, লেট মি গো, আমাকে যেতে দাও। অনুনয়, বিনয়, আকুতি, মিনতি আমরা যে করে থাকি না, এই বিষয়গুলো এখানে বুঝিয়ে থাকে। এবারে দেখেন কি বলতেছে, গেট আউট, বেরিয়ে যাও। প্লিজ শাট দ্য ডোর, প্লিজ দরজাটা বন্ধ করো। ডু নট ক্লোজ ইউর আইস, তোমার চোখ বন্ধ করো না। নেভার সে ইট এগেইন, এটা আর পুনরায় বইল না। লেট আস গো দেয়ার, আমাদের সেখানে যেতে দাও। এরপর আমরা এখানে চলে আসবো কি, অজানা কথা। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে সর্বদাই সাবজেক্ট ইউ উজ্জ থাকে। ইউ গো, ইউ রিড, সবসময় কিন্তু ইউ উজ্জ অবস্থায় থাকে, মানে লুকিয়ে থাকে। ভার্ব প্লাস ইউ অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, যেমন থ্যাংক ইউ। শুরুতে যদি ভার্ব থাকে তারপরে যে ইউ থাকে সেটা আমাদের অ্যাসার্টিভ হয়ে যায়, যেমন থ্যাংক ইউ, উইশ ইউ বেস্ট অফ লাক। এগুলোর ক্ষেত্রে আমাদের কি হয়, এগুলো কিন্তু অ্যাসার্টিভ বাক্য, কিন্তু আমাদের এখানে শুরু হয়েছে কিন্তু ভার্ব দিয়ে। তাহলে মনে রাখবেন যে ভার্ব প্লাস ইউ, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যাসার্টিভ। এরপরে ভার্ব প্লাস ইউ ব্যতীত অন্য কোনো অবজেক্ট থাকলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেমন থ্যাংক দেম, উইশ হার বেস্ট অফ লাক। খেয়াল করতে হবে, যদি আমাদের ইউ থাকে তখন সেটা হবে আমাদের অ্যাসার্টিভ, যেমন থ্যাংক ইউ এটা হচ্ছে অ্যাসার্টিভ, কিন্তু থ্যাংক দেম এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ। এখন কথা হলো এটা বাংলাটা কি, থ্যাংক দেম, তাদেরকে ধন্যবাদ দাও, তাদেরকে ধন্যবাদ দাও। আপনাকে কিন্তু নির্দেশ দিচ্ছে, তাদেরকে ধন্যবাদ দাও। তো আপনাকে যেহেতু কেউ নির্দেশ দিচ্ছে তার মানে এটা কি বাক্য, এটা অবশ্যই আমাদের ইম্পারেটিভ বাক্য। কিন্তু আপনি যদি কাউকে বলেন থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, তাহলে এটা কি অ্যাসার্টিভ। তাহলে দেখেন আমি যে বাংলাটা করছি এর ফলে কিন্তু অনেক ইজি হয়ে যাচ্ছে না? আপনাদেরকে এই জন্যই বাংলাটা শিখতে হবে। তো চলেন এরপরে আমরা অপটেটিভ দেখব, শুভকামনামূলক, দোয়া বা প্রার্থনামূলক। যেমন মে বা লং দ্বারা শুরু হবে, মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে সুখী হও। লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক। এগুলো হচ্ছে আমাদের অপটেটিভ বাক্য। আমরা এত কিছু বুঝি না, মে এবং লং দিয়ে আমাদের বাক্য শুরু হয়েছে মানে এটা আমরা ধরে নিব অপটেটিভ বাক্য। কি ধরবো আমরা, অপটেটিভ। ওকে, এরপরে আসেন এক্সক্লেমেটরি, বিস্ময় সূচক। কেমন ধরনের হয়, হুররা, এলাস। হুররা মানে ইয়ে, জিতে গেছি। এলাস, তারপর হাই, তারপর হচ্ছে হাউস, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এরপর হচ্ছে হোয়াট এ বা হোয়াট এন, হোয়াট এ বিউটিফুল, ঠিক আছে না, হোয়াট এ বিউটিফুল প্লেস। ওকে, এরপরে হাউ দিয়ে শুরু হয়, হাউ বিউটিফুল। একটা বিষয় মনে রাখবেন, হোয়াট যদি কোথাও থাকে তারপরে এ অথবা এন থাকতে হবে, কিন্তু হাউ, হাউ এর পরে এ অথবা এন দেওয়া যাবে না। হোয়াট এর পরে এ অথবা এন দিতে হবে এবং শেষে একটা এক্সক্লেমেটরি মার্ক, কিন্তু হাউ এর পরে এ অথবা এন হবে না। এটা ভুল করলে সমস্যা আছে, ঠিক আছে? ওকে, এরপরে সাবজেক্ট ভার্ব সো প্লাস অ্যাডজেক্টিভ। যদি আমাদের সো, যেমন সাবজেক্ট ইট ইজ সো বিউটিফুল, তাহলে এটাও কিন্তু আমাদের ক্ষেত্রে হয়ে যাবে এক্সক্লেমেটরি। সাবজেক্ট ভার্ব সাজ, এ বা এন, অ্যাডজেক্টিভ, নাউন, এগুলো থাকলে আমাদের এক্সক্লেমেটরি। ঠিক আছে? ওকে, আচ্ছা, হুররা, আই হ্যাভ গট মাই লস্ট ফোন, ইয়ে আমি আমার হারিয়ে যাওয়া ফোন পেয়ে গেছি। তবে কি বলতেছে, হোয়াট এ নাইস ইয়ার্ন ইট ইজ। তবে কি বলতেছে, হাউ ওল্ড ইট ওয়াজ। তবে কি বলতেছে, আই এম সো ওয়ারিড নাও, আমি এখন খুবই দুঃখী। তবে কি বলতেছে, দিস ইজ সো অ্যামেজিং। তবে কি বলতেছে, হি ইজ সাচ এ কাইন্ড পারসন, সে চমৎকার একজন ব্যক্তি, সে চমৎকার দয়ালু একজন মানুষ। ঠিক আছে? তো এগুলো সবই আমাদের বিস্ময় সূচক বোঝায়। সো এগুলো আমাদের কি, এগুলো হচ্ছে বিস্ময় সূচক। বুঝতে পারছেন?
তাহলে এগুলো হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি বাক্য। সো আমরা এইদিকে চলে যাচ্ছি, এরপরে চলে আসছে সাবজেক্ট এন্ড প্রেডিকেট। বিষয়টা কি সাবজেক্ট এন্ড প্রেডিকেট? দেখেন সাবজেক্ট এন্ড প্রেডিকেট এটা কি? একটা বাক্যে কি বলতেছে আমাদের এখানে, একটি সেন্টেন্সে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় বা যে কোনো কিছু করে, যে কাজ করে, সেই হচ্ছে সাবজেক্ট, বা একে বলা হয় ডুয়ার অফ দ্য অ্যাকশন। ডুয়ার অফ দ্য অ্যাকশন মানে নায়ক। এরপরে সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বাড়তি ধারণা দেওয়া হয় তাই হচ্ছে প্রেডিকেট। তাহলে যে বাক্যে কোনো কাজ করে সে হচ্ছে সাবজেক্ট, সে কি, সে হচ্ছে সাবজেক্ট। এবং এই সঙ্গে যে কথাগুলো বলা হয় বা যা কিছু করে এগুলো সবই হচ্ছে প্রেডিকেট। যেমন হি সিংস এ সং, এই বাক্যে হি হচ্ছে সাবজেক্ট এবং বাকি অংশ হি সিংস এ সং এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে মনে রাখবেন প্রেডিকেট আসলে কি, ভার্ব প্লাস এক্সটেনশন সমান সমান প্রেডিকেট। কি বললাম? ভার্ব এবং এক্সটেনশন মিলে আমাদের তৈরি হয় প্রেডিকেট, মনে থাকবে। এরপর চলে আসছে সি ইজ এ নার্স। এই সিটাকে, সেটা আপনি, সেটা হতে পারে আজিজা, সেটা হতে পারে আফসানা, সেটা হতে পারে তাসমিন, যে কেউ এই সি হতে পারে, যে কেউ। তাহলে কি বললাম, সি ইজ এ নার্স, এতে সি হলো সাবজেক্ট, বাকি অংশ হলো প্রেডিকেট। এরপরে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি হলো সাবজেক্ট, বাকি অংশ প্রেডিকেট। বেশ, এখানে দা বেবি, দেখেন কি বলছে, দা বেবি ইজ প্লেইং ইন দা প্লেগ্রাউন্ড। এই বাক্যে দা বেবি হলো সাবজেক্ট, বাকি অংশ প্রেডিকেট, বাকি অংশ কি প্রেডিকেট। তবে ইন দা প্লেগ্রাউন্ড ব্যতীত, কেননা ইন দা প্লেগ্রাউন্ড একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা কি, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ দা বেবি ইজ প্লেইং, এক্ষেত্রে আমাদের ইজ প্লেইং এটা হচ্ছে আমাদের এই প্রেডিকেট। কিন্তু কথা হলো যে কোথায় খেলছে, প্লেগ্রাউন্ডে খেলছে, তা এক্সট্রা যে তথ্যটা দিল সেই জন্য আমাদের এক্ষেত্রে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা একটু মনে রাখতে হবে যে দ্য বেবি ইজ প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড, এক্ষেত্রে ইন দ্য প্লেগ্রাউন্ড এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, এরপরে ব্যতিক্রম, হিয়ার ইজ এ ফোন বুক, দেয়ার ইজ এ সাজেশন গাইড। হিয়ার দেয়ার দ্বারা কোনো বাক্য শুরু হলে হিয়ার দেয়ার প্লাস ভার্বের পরে সাবজেক্ট থাকে, অর্থাৎ উপরের বাক্যতে। যেমন দেখেন এ হিয়ার ইজ এ সাজেশন, তাহলে আমাদের কি বলতেছে যে এ সাজেশন, এ ফোন বুক, এগুলো হচ্ছে আমাদের বাক্যের সাবজেক্ট। তাহলে আমরা কি বললাম, হেয়ার দেওয়ার দ্বারা কোনো যদি বাক্য আমাদের শুরু হয় তাহলে এরপরে যে ভার্ব থাকে সেই ভার্বের পরে আমাদের সাবজেক্টের অবস্থান। যেমন এই বাক্য হতে এ ফোন বুক, এ সাজেশন গাইড, এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে আমি কি বললাম, একটা বাক্য হেয়ার বা দেয়ার দিয়ে শুরু হলো, এরপরে একটা আমাদের ভার্ব থাকলো, তারপরে যে অংশটুকু থাকবে সেটা হবে হচ্ছে আমাদের সাবজেক্ট। একটু বারবার দেখতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে অজানা কিছু কথা, একটা সেন্টেন্সে মেজর পার্ট হিসেবে সাবজেক্ট ও প্রেডিকেটকে ধরা হয়। এরপর নেটিভ স্পিকার বা আমেরিকান ব্রিটিশ গ্রামার কনসেপ্ট অনুযায়ী অ্যাডভার্বকে প্রেডিকেটের অন্তর্ভুক্ত করা হয় না। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে, এই জন্য প্রেডিকেট ভার্ব দ্বারা শুরু হয়। এরপর ইম্পারেটিভ সেন্টেন্সে ফ্রেজ প্লিজ বা কাইন্ডলি থাকে, তাকেও প্রেডিকেট বলা যাবে না, কেননা শব্দ দুটি অ্যাডভার্ব। এরপরে প্রেডিকেট গ্রামারের বৃহত্তম আলোচনার বিষয়, যার মধ্যে ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট থাকে। একটু আগে যেটা বললাম, হ্যাঁ, যে প্রেডিকেটের ভিতরে কি কি থাকে, আমাদের ভার্ব থাকে, অবজেক্ট থাকে এবং কমপ্লিমেন্ট থাকে। নেক্সট দেখেন অবজেক্ট কি বলছে, একটি ফুল গাছ যেমন টবের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, তেমনি একটি ইংলিশ সেন্টেন্সের বিশেষ স্ট্রাকচারের উপর ভিত্তি করে গঠিত হয়। এই স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন। এখন অনেকেই মনে করে একটি আদর্শ ইংলিশ বাক্য স্ট্রাকচার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কিন্তু সঠিক নয়। যেটা আমি একদম ক্লাসের শুরুতে বলেছি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সঠিক নয়। যেমন একটি বাক্যের শেষে শুধু অবজেক্টই বসে না, বরং অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট ইত্যাদি বসে। তাহলে এখন যদি কেউ আপনাকে বলে যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, দিবেন কানের নিচে একটা থাপ্পড় দিয়ে কি বলবেন, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন হোয়াট ইজ অবজেক্ট। অবজেক্টটা কি? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা বোঝালে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। কি বা কাকে দ্বারা, দে গেভ মি এ ফ্লাওয়ার ভেস, দে গেভ মি এ ফ্লাওয়ার ভেস, তাহলে এতে তারা আমাকে কি দিল, তারা আমাকে কি দিল, ফ্লাওয়ার ভেস দিল।
তাহলে কি, কাকে দিল, আমাকে দিল। তাহলে আমরা যেহেতু এক্ষেত্রে যে কি বা কাকে দ্বারা যেহেতু পেয়েছি, তাহলে আমাদের ক্ষেত্রে অবজেক্ট। তাহলে এই বাক্যে কয়টা অবজেক্ট আছে মনে রাখতে হবে। দে গিভ মি এ ফ্লাওয়ার ভেস, তারা কি দিল, ফ্লাওয়ার ভেস দিল। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট। কাকে দিল, আমাকে দিল, মি, এটা হচ্ছে একটা অবজেক্ট। সো আমাদের এই বাক্যে দুইটা অবজেক্ট আছে, আমাদের এই বাক্যে দুইটা অবজেক্ট আছে। এবং আরেকটা বিষয়, সব বাক্যেই যে আমাদের মানে সকল সেন্টেন্সে যে দুইটা অবজেক্ট থাকবে এরকমটা না, ঠিক আছে? এক্ষেত্রে দুইটা আছে, সকল ক্ষেত্রে থাকবে না। এরপরে দেখেন উপরের বাক্যে ভার্ব গিভ কে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, উত্তর দিয়েছিল মি, আমাকে। কি দিয়েছিল, একটি ফুলদানি, ফ্লাওয়ার ভেস, ঠিক আছে? সর্বদাই দুইটা অবজেক্ট থাকে। এরপরে দেখেন অবজেক্ট কত প্রকার, আমরা এগুলো একটু নরমালি দেখি। অবজেক্ট হচ্ছে দুই প্রকার, ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। খুবই গুরুত্বপূর্ণ, ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট যেটা দ্বারা ব্যক্তিকে বোঝায়, যে অবজেক্ট দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায় সেটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট, আর যেটা দ্বারা কোনো বস্তুকে বোঝায় সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট, সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট অবজেক্ট। তাহলে যে অবজেক্ট দ্বারা আমাদের কোনো ব্যক্তিকে বোঝায় সেটা ইনডাইরেক্ট, সেটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট, আর যেটা দ্বারা বস্তু বা কোনো বিষয়কে বোঝায় সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। যেমন এর আগে কি আমাদের মি হয়েছিল না, মি, গিভ মি এ ফ্লাওয়ার ভেস, তাহলে মিটা এখানে কি, মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর ফ্লাওয়ার ভেস হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। খাতাতে সুন্দর করে লিখে নিতে হবে, কি লিখবেন, ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তি, আর ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে কোনো বিষয় বা বস্তু। ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে বিষয় বা বস্তু, ইনডাইরেক্ট হচ্ছে কোনো ব্যক্তি। আচ্ছা, আরো কিছু উদাহরণ। হি গেভ শেল্টার, শেল্টার হচ্ছে একটি ডাইরেক্ট অবজেক্ট, কারণ শেল্টার দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এটা কোনো একটা বিষয় বা বস্তুকে বোঝাচ্ছে। এরপরে আওয়ার টিচার হেল্পড আস, সেক্ষেত্রে আস হচ্ছে ব্যক্তি, তাহলে এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন এক্সেপশন, ব্যতিক্রম। He sent the company a final mail. He sent the company a final mail. সে কোম্পানিকে একটি সর্বশেষ চিঠি দিল। তাহলে দা কোম্পানি একটি ইনডাইরেক্ট অবজেক্ট। এক্ষেত্রে দেখেন দা কোম্পানি, কোম্পানি কি, আমরা ইনডাইরেক্ট বলতে কোনটাকে বোঝাই, ব্যক্তিকে ইনডাইরেক্ট বোঝাই, কিন্তু এক্ষেত্রে কোম্পানি আসলে কি ইনডাইরেক্ট অবজেক্ট। কেন একটু আমি বলি, কারণ কোম্পানিটা আসলে চালায় কে, কোম্পানির যে মালিক বা যে ম্যানেজার, তো ঘুরে ফিরে কোম্পানি দ্বারা মূলত সেই ব্যক্তিটাকেই বুঝিয়ে থাকে। একটা কোম্পানি কি নিজে নিজে চলে না, এই কোম্পানিটাকে কেউ একজন চালায়। তো মেইলটা আসলে কার কাছে যায়, যেমন আমি যদি এখানে ধরেন যে মেডুলার নার্সিং কোচিং আমি চালাই, অন্য আরেকটা জায়গা থেকে আমাকে যদি যে মেইল করে, তাহলে তারা কোথায় মেইল করবে, মেডুলার নার্সিং কোচিং এ মেইল করবে। তো মেডুলার নার্সিং কোচিং কি সেই মেইলটাকে দেখতে পারবে না, মেইলটা দেখতে হবে আমাকে, মানে মেইলটা দেখার কাজটা কি করছে, আমি করছি, আমি হচ্ছে কোম্পানি। তো আমিটা কি একজন ব্যক্তি না? তো ঘুরে ফিরে যে লাল সেই কদু, এই কোম্পানিটা কে চালায়, একজন ব্যক্তি চালায়, কোম্পানির চিঠিটা কে দেখবে, একজন ব্যক্তি দেখবে। তাই এই কোম্পানিকে একটা ব্যক্তির সঙ্গে তুলনা করে এটাকে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বলতে পারছি। আই থিংক ক্লিয়ার। এরপরে কি বলতেছে, দুইটা অবজেক্ট একই বাক্যে একই সাথে বসলে, দুইটা অবজেক্ট একই বাক্যে একই সাথে বসলে, দেখেন ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট, মনে রাখতে হবে আইও প্লাস ডিও, অর্থাৎ একটা বাক্যের শুরুতে হয় ইনডাইরেক্ট অবজেক্ট তারপর ডাইরেক্ট অবজেক্ট, মনে থাকবে। যেমন হি গেভ মি এ ফ্লাওয়ার ভেস, তাহলে এখানে মি আগে কি হয়েছে, মি হয়েছে, মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে কি বললাম, আগে হবে ইনডাইরেক্ট অবজেক্ট তারপরে ডাইরেক্ট। এবং আরেকটা বিষয় যে ডাইরেক্ট অবজেক্ট তারপরে একটা প্রিপজিশন তারপরে ইনডাইরেক্ট অবজেক্ট। মনে রাখতে হবে যদি দুইটা অবজেক্টের ভিতরে প্রিপজিশন হয় তাহলে শুরুর অবজেক্টটা হবে ডাইরেক্ট, অর্থাৎ উল্টো হয়ে যাবে। ইনডাইরেক্ট প্লাস ডাইরেক্ট ছিল, এটা আমাদের উল্টো হয়ে গিয়ে হবে ডাইরেক্ট প্রিপজিশন ইনডাইরেক্ট, উল্টিয়ে যাবে জাস্ট, ঠিক আছে? ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। এরপরে দেখেন এক্সাম্পল, she sent me an email। এরপর দেখেন she sent an email for me। এক্ষেত্রে আমাদের কি দেখেন, এই মিটা ইনডাইরেক্ট, এটা ডাইরেক্ট, তাহলে এক্ষেত্রে আমাদের আগে হবে কি ডাইরেক্ট প্রিপজিশন ইনডাইরেক্ট। আই থিংক আমি বুঝাতে পেরেছি, কারণ এখানে একটা প্রিপজিশন আছে, ঠিক আছে? ওকে, যে ভার্বের পর অবজেক্ট বসে সেই ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। খুব খুব গুরুত্বপূর্ণ, এটা উপরে নোট করে নেন, 3 স্টার পরীক্ষাতে চলে এসেছে।
এটা আপনাদের পরীক্ষাতে চলে এসেছে। হ্যাঁ, যে ভার্বের পর অবজেক্ট বসে সেই ভার্বকে ট্রান্সিটিভ ভার্ব বলা হয়, লিখে নেন খাতায়। এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টের পরে অ্যাডভার্ব বসতে পারে, যেমন আই সিং এ সং, এটার পর অ্যাডভার্ব কি, আই সিং এ সং ওয়েল। ওকে, ডাইরেক্ট অবজেক্টকে প্যাসিভ ভয়েসে রিমেইন অবজেক্ট বলা হয় বা স্থির অবজেক্ট থাকে। মানে স্থির বলতে কি, তার অবস্থানের কোনো পরিবর্তন হয় না, তার অবস্থানে কি হয় না, কোনো পরিবর্তন হয় না। বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি? যদি আমাদের একটা বাক্যে যদি দুইটা অবজেক্ট থাকে এবং সেটার জন্য একটা যদি প্যাসিভ করি, তাহলে আমাদের কি হয়, ডাইরেক্ট অবজেক্টকে প্যাসিভ অবজেক্টে মানে কি স্থির অবস্থায় থাকে ডাইরেক্ট অবজেক্টটা। ঠিক আছে, ওকে, বুঝতে পারছেন? ওকে, এরপরে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট জিনিসটা কি? কমপ্লিমেন্ট শব্দের অর্থ পরিপূরক। সেন্টেন্সের সাবজেক্টে পূরকের জন্য ভার্বের পরে ওয়ার্ড বা ফ্রেজ বসে তাকে কমপ্লিমেন্ট বলা হয়, যেমন আই এম হ্যাপি, দে আর হেল্পলেস। ঠিক আছে, তারপর রহিম ইজ এ ফার্মার, মানে এগুলো কারো সম্পর্কে যদি কিছু বলা হয় সেটাই কমপ্লিমেন্ট। এরপর হচ্ছে কমপ্লিমেন্ট মধ্যে দুই প্রকার, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, ওকে। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি? নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, দুই রকম। নাউন কমপ্লিমেন্ট বাক্যে নাউনের কাজ করে, যেমন হি ইজ এ ডক্টর, সি ইজ এ নার্স। যেমন আপনি যদি নার্স যদি হয়ে যান তাহলে সবাই কি বলবে, সি ইজ এ নার্স। তাহলে এগুলো হচ্ছে আমাদের নাউন কমপ্লিমেন্ট। ঠিক আছে, ফুটবলারের নাউন কমপ্লিমেন্ট। আচ্ছা, এরপর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট কি? এই দেখেন, সি ইজ হ্যাপি, হানি টেস্টেড সুইট। ঠিক আছে, তারপর হি ফিলস রিল্যাক্সড। এগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ যেগুলো দোষ গুণ অবস্থা বোঝায়। যদি কাউকে যদি ডাইরেক্টলি যদি কিছু বলা হয় সেটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, আর কাউকে যদি তার দোষ গুণ অবস্থা নিয়ে যদি কিছু বলা হয় তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এরপর হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, একটু দেখি। এটা হচ্ছে অবজেক্টের পরিপূরক। সি হ্যাজ মেড মি হ্যাপি, উই অ্যাপয়েন্টেড হিম আওয়ার বডিগার্ড। এখানে অবজেক্ট মি এর কমপ্লিমেন্ট হচ্ছে হ্যাপি। তাহলে যেটা আমাদের অবজেক্টকে কমপ্লিমেন্ট করছে সেটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট, সেটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ওকে, আচ্ছা। এরপর অজানা কথা কি? সাবজেক্ট কমপ্লিমেন্টের মাঝে যে ভার্ব বসে যে তাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। তাহলে মনে রাখবেন যে সাবজেক্টের কমপ্লিমেন্টের মাঝে যে ভার্বটা বসে তার হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব হচ্ছে সম্পর্ক স্থাপন করে, যুক্ত করে। ঠিক আছে, লিঙ্কিং ভার্ব কি করে? সম্পর্ক স্থাপন করে, যুক্ত করে। বি ভার্ব, সিন, ফিল, রিমেইন, টেস্ট, এগুলোকে আমাদের লিঙ্কিং ভার্ব বলা হয়। এবং এই কমপ্লিমেন্ট লিখতে গিয়ে অনেকে কমপ্লিমেন্ট লিখে ফেলে, বানানটা ভুল করে। তো যার অর্থ অভিবাদন বা অভিনন্দন। এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে অভিনন্দন, আর এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে কিছু বলা। তাহলে বানানটা একটু দেখতে হবে আপনাদের। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের চলে আসছে আসল কাজ, সেটা হচ্ছে বাক্য রূপান্তর। আচ্ছা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত অনলি বা অ্যালোন যদি কোনো ব্যক্তি নাউনকে যদি বুঝিয়ে থাকে তাহলে এটাকে নেগেটিভ করার সময় কি করতে হয় জানেন? এই অনলি এর পরিবর্তে নাউন বাট। অর্থাৎ আমি সহজ ভাষায় বলছি, একটা আমার অ্যাফার্মেটিভ বাক্য দেওয়া, বাক্যতে আমার দেওয়া আছে অনলি, এটাকে আমার করতে হবে নেগেটিভ। এবং যদি সেই অ্যাফার্মেটিভ বাক্য যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাহলে নেগেটিভ করার সময় নিতে হবে নাউন বাট। যেমন দেখেন, অনলি রিনা ক্যান ডু দিস সাম, শুধুমাত্র রিনা এই অঙ্কটা করতে পারে। ঠিক আছে, অনলি রিনা ক্যান ডু দিস সাম, তাহলে অনলির পরিবর্তে আমরা কি বসাবো? জাস্ট নাউন বাট। কারণ কি, রিনা একজন ব্যক্তি, কোনো কাজ করতে হবে না, জাস্ট অনলির পরিবর্তে একটা নাউন বাট বসাই দেবো। তাহলে কোনটা উত্তর হবে দেখেন? অনলি হবে না, ভুল, অনলিকে নেগেটিভ করতে হবে। রিনা ক্যান নট হবে, এটাও ভুল। নান বাট রিনা হবে নাকি এনিওয়ান? এনিওয়ান কি হবে? না, হবে না। তাহলে সি নাম্বারটা সঠিক, নান বাট রিনা ক্যান ডু দিস সাম। সবাই উত্তর করবেন। তাহলে অনলি এর পরিবর্তে আমরা কি লিখলাম? নান বাট, শেষ, নান বাট রিনা ক্যান ডু দিস সাম। এরপরে নান বাট ওয়ান স্টুডেন্ট ওয়াজ অ্যাবসেন্ট, এটা অ্যাফার্মেটিভ কি করতে হবে? তাহলে স্টুডেন্ট বলেছে, স্টুডেন্ট কারা হয়? ব্যক্তি হয়। তাহলে এই নান বাটে যায় কি হবে? অনলি। তাহলে কি হবে? অনলি ওয়ান স্টুডেন্ট। তাহলে অনলি ওয়ান স্টুডেন্ট, অনলি ওয়ান স্টুডেন্ট ওয়াজ অ্যাবসেন্ট ওয়াজ অলওয়েজ। তাহলে কি হবে? সি নাম্বার হবে, অনলি ওয়ান স্টুডেন্ট। অনেক সময় স্টুডেন্ট কি করে? প্রথম অংশটুকু দেখে উত্তর করে ফেলে, সেটা করা যাবে না। কেন? কারণ এখানে অলওয়েজ আছে, এখানে অলওয়েজ নাই। আমাদের এই বাক্যটি কি অলওয়েজ হবে? হবে না, তাই এটা ভুল। তাহলে কি হবে? অনলি ওয়ান স্টুডেন্ট ওয়াজ অ্যাবসেন্ট, এটা আমাদের সঠিক উত্তর।
আচ্ছা, তো এক্ষেত্রে নান বাট ওয়ান ইজ ট্রু, নান বাট এর জাস্ট অনলি দিব, কাজ শেষ। এরপর আরেকটা কি বলতেছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অনলি থাকে এবং সেটা যদি কি বোঝায়, এই কোন বস্তুকে যদি বোঝায়, বস্তু, তাহলে আমাদের হবে নাথিং বাট। ব্যক্তি হলে নান বাট, বস্তু হলে নাথিং বাট, শেষ। কি বলতেছে, হি হ্যাজ অনলি এ ফিউ বুকস, বই, বই কি বস্তু, তাহলে কি হবে, উত্তর করেন সবাই। হি হ্যাজ অনলি এ ফিউ বুকস, তাহলে অনলি এর পরে কি হবে, নাথিং বাট, তাহলে কি হবে, হি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস। তাহলে হি ডাজ ভুল, হি ইজ ভুল, হি ডাজ ভুল, কেন, কারণ এখানে হি হ্যাজ আছে। তাহলে সি নাম্বার, হি হ্যাজ নাথিং বাট, কোনো কিছু চেঞ্জ হবে না, অক্সিলারি ভার্ব, অবজেক্ট, কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট এই অনলি এর পরিবর্তে আমাদের নাথিং বাট হবে, জাস্ট অনলি এর পরিবর্তে নাথিং বাট হবে, এতটুকুই। এরপরে অনলি এর জায়গায় যদি আমাদের কোনো সংখ্যা দেওয়া থাকে, সংখ্যা দেওয়া থাকলে কি হবে, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, আপনার অপশনে যে কোনো একটা দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে সেটাই উত্তর। প্রশ্নে আসি, প্রশ্ন আমাদের কি বলতেছে, সবাই একটু দ্রুত উত্তর করে ফেলবেন। প্রিয়ম ইজ অনলি 6, এর মানে বলছে প্রিয়মের বয়স মাত্র 6 বছর। তো আমি কি বলবো, প্রিয়মের বয়স 6 বছরের বেশি নয়, অথবা আমি বলবো প্রিয়মের বয়স 6 বছরের কম নয়। তাহলে আমি এখানে কি বলবো, প্রিয়ম ইজ নট 6, এটা কি হবে, হবে না, কেন, কারণ রুলস হচ্ছে নট মোর দ্যান। এবার কি বলছে, প্রিয়ম ইজ মোর 6, শুধু মোর হবে না, মোর দ্যান, তাহলে এটাও ভুল। প্রিয়ম ইজ নো লেস, নো লেস কে আমি কোথাও দেখেছি, দেখিনি, এটাও ভুল। তাহলে কি হবে, প্রিয়ম ইজ নট মোর দ্যান 6, এখানে যদি থাকতো নট লেস দ্যান 6 তাও উত্তর হতো। এখানে যদি থাকতো যে প্রিয়ম ইজ নট লেস দ্যান, হ্যাঁ সরি, এখানে মোরের জায়গায় লেস হবে, এখানে যদি লেস থাকতো তাও এটা উত্তর হতো। দেখেন, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ সেন্টেন্সে মাস্টের পরিবর্তে কি হয়, ক্যান নট বাট বা ক্যান নট হেল্প ব্যবহার করা হয়, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। এবং মনে রাখতে হবে, ক্যান নট বাট এর পরে ভার্বের বেস ফর্ম হয়, ক্যান নট বাট এর পরে ভার্বের বেস ফর্ম হয়, এবং ক্যান নট হেল্প থাকলে তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। কি বললাম, ক্যান নট বাট এর পরে ভার্বের বেস ফর্ম হয়, আর ক্যান নট হেল্প থাকলে ভার্বের সঙ্গে আইএনজি হয়। মনে থাকবে এটা আপনাদের, বলেন তো কি বললাম, যে ক্যান নট বাট থাকলে আমাদের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হবে, আর ক্যান নট হেল্প থাকলে ভার্বের সঙ্গে আইএনজি। যেমন আই মাস্ট ডু ইট, আমাকে এখানে অপশন দেখতে হবে কি আছে, ক্যান নট বাট আছে নাকি ক্যান নট হেল্প আছে। তো আমি যদি এখানে দেখি যে আই মাস্ট ডু ইট এর নেগেটিভ করতে হবে, তাহলে আই মাস্ট এটা কি হবে, হবে না। আই শুড হবে, হবে না। আই ক্যান নট বাট আই ডু নট, ডু নট কি হবে, হবে না। তাহলে কি হবে, এটা আই ক্যান নট বাট ডু ইট। অথবা এখানে যদি থাকতো যে আই ক্যান নট হেল্প ডুইং ইট, এটা কিন্তু সঠিক উত্তর হতো। তাহলে কি বললাম, যে আই ক্যান নট বাট ডু ইট অথবা আই ক্যান নট হেল্প ডুইং ইট। ক্যান নট হেল্প হলে তারপরে ভার্বের সঙ্গে আমার আইএনজি হয়, কি হয়, ভার্বের সঙ্গে আমার আইএনজি হয়, বুঝতে পারছেন। ওকে, দেখেন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা এটা তো করে ফেললাম, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন কি বলতেছে, এরপরে কি বলতেছে দেখেন, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরিবডি এভরিওয়ান থাকলে নেগেটিভে কি করতে হয় জানেন, নোবডি নো ওয়ান। অ্যাফার্মেটিভে যদি এভরিবডি এভরিওয়ান থাকে, নেগেটিভে নোবডি নো ওয়ান অথবা নান, অথবা নান, ঠিক আছে। ওকে, এবং ভার্বটির বিপরীত ভার্ব ব্যবহার করতে হয়। আমাদের অ্যাফার্মেটিভে যে ভার্বটা থাকে নেগেটিভ করার সময় সেটার বিপরীত ভার্ব ব্যবহার করতে হয়। কি করতে হয়, বিপরীত ভার্ব। যেমন কি করতে হবে, এটা আমাদের অ্যাফার্মেটিভ। নোবডি লাইকস এ লায়ার, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। নোবডি, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, তাহলে কি হবে, মিথ্যাবাদীকে সকলে ঘৃণা করে। মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, তার মানে মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে। তাহলে কি হবে, এভরিবডি ডিসলাইকস লাইং, এটা হবে। অল পিপল ডিসলাইকস এ লায়ার, এটা হবে। এভরিবডি হেটস এ লায়ার, এটা হবে। এভরিবডি লাইকস দ্য ট্রুথ, কোনটা হবে। দেখেন আমরা নোবডি এর পরিবর্তে কি নিব, এভরিবডি নিব। এভরিবডি নিলাম, লাইকস এর বিপরীতে হেটস, এ লায়ার, এ লায়ারই থেকে যাবে। এ লায়ারের পরিবর্তে লাইং হবে না, ট্রুথ হবে না,
তাহলে কি ডিসলাইক হবে না, অল পিপল তো হবে না, নোবডি থাকলে এভরিবডি হবে, অল পিপল কখনো হয় না, নোবডির সঙ্গে এভরিবডির সম্পর্ক, অল পিপলের কোনো সম্পর্ক নাই, তাহলে আমাদের এটা কোনটা হবে, এভরিবডি হেটস এ লায়ার, এভরিবডি হেটস এ লায়ার। এরপরে আসেন নেক্সট, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি এভরি দ্বারা যদি শুরু হয় তাহলে আমাদের দেয়ার ইজ নো হয়, যদি এভরি দিয়ে যদি শুরু হয় তাহলে আমাদের দেয়ার ইজ নো হবে নেগেটিভে। যেমন এভরি রোজ হ্যাজ এ থর্ন, প্রত্যেকটা গোলাপেরই কাঁটা আছে, তাহলে দেখেন এভরি রোজ হ্যাজ এ থর্ন, তাহলে কি হবে, দেয়ার ইজ নো রোজ, দেয়ার ইজ নো রোজ, তাহলে আমাদের কি হবে, নো রোজ, এভরি রোজ না, বি নাম্বার হবে, দেয়ার ইজ নো রোজ উইদাউট থর্ন, এখানে মধ্যে হ্যাজ আছে না, হ্যাজ এর পরিবর্তে হবে উইদাউট থর্ন, তাহলে এমন মানে কি বলবো, কাঁটা ছাড়া কোনো গোলাপ নাই, ঠিক আছে, কাঁটা ছাড়া কোনো গোলাপ নাই, তাহলে এভরি রোজ হ্যাজ এ থর্ন, দেয়ার ইজ নো রোজ উইদাউট এ থর্ন, এমন কোনো গোলাপ নাই যেটা কাঁটা নেই, মানে সব গোলাপই কাঁটা আছে, সিম্পল, সব গোলাপেই কাঁটা আছে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এমন কোনো গোলাপ নাই, দেয়ার ইজ নো রোজ, এমন কোনো গোলাপ নাই উইদাউট থর্ন, কাঁটা ছাড়া, কাঁটা ব্যতীত এমন কোনো গোলাপ নাই। এরপরে চলে আসছি আমরা আরেকটা, দেখেন অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি এভরি প্লাস নাউন প্লাস ট্রান্সিটিভ ভার্ব দ্বারা শুরু হলে নেগেটিভে কি হতো, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো হয়, এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, তাহলে কি হবে, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে দেখেন এখানে বাট হচ্ছে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, বাট হচ্ছে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, ওকে। আচ্ছা দেখেন অ্যাফার্মেটিভে অলওয়েজ থাকলে নেগেটিভে নেভার ব্যবহৃত হয়, অ্যাফার্মেটিভে অলওয়েজ থাকলে নেগেটিভে নেভার ব্যবহৃত হয় এবং সরাসরি বাক্যটির ভার বিপরীত হয়ে যায়। যেমন কি বলতেছে, এভরিওয়ান অলওয়েজ রিমেম্বারস হিম, তাহলে এভরিওয়ানের পরিবর্তে কি হবে, এভরিওয়ান অলওয়েজ, অলওয়েজ থাকলে কি হবে আমাদের নেভার, এভরিওয়ান নেভার, রিমেম্বারের বিপরীত কি ফরগেট, তাহলে আমাদের কি হবে, এভরিওয়ান নেভার ফরগেটস হিম, এখানে আমরা দেখেন রিমেম্বারস এস আছে, তাই এখানে আমাদের হবে ফরগেটস, তাহলে এখানে কি হলো, অলওয়েজ থাকলে হবে নেভার এবং রিমেম্বারের বিপরীত হচ্ছে ফরগেট, তাহলে কি হবে, এভরিওয়ান নেভার ফরগেটস হিম। দেখেন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইম থাকলে নট অলওয়েজ বসে, ছোট ছোট রুলস, অ্যাফার্মেটিভে যে সামটাইম বসে নেগেটিভে নট অলওয়েজ বসে, রুলসগুলো ভালো করে দেখেন, ওকে। তাহলে হুইচ ওয়ান ইজ দ্য রাইট ফর্ম অফ নেগেটিভ, হি ইজ সামথিংস ফুলিশ, হি ইজ সামটাইমস ফুলিশ, সে মাঝে মধ্যে কি ফুলিশ, তাহলে কি হবে, he is not always foolish, he is not always wise, he is sometimes foolish, সে মাঝে মধ্যে বোকামি করে, মাঝে মধ্যে, তার মানে কি হচ্ছে, he is not always wise, সে সব সময় জ্ঞানী না, সে মাঝে মাঝে বোকামি করে, সে সবসময় জ্ঞানী না। আবার এখানে যদি হয় যে he is sometimes wise, সে মাঝে মাঝে জ্ঞানের পরিচয় দেয়, তাহলে কি হবে, he is not always foolish, he is not always foolish, মানে সে সব সময় বোকা না, সে মাঝে মাঝে জ্ঞানের পরিচয় দেয়, তাই এখানে কি হবে, সামটাইমস থাকলে নট অলওয়েজ, সামটাইমস থাকলে নট অলওয়েজ, এবং 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 বিপরীত ব্যবহার করতে হবে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের বিপরীত হবে, অ্যাডজেক্টিভের বিপরীত হবে, ঠিক আছে, অ্যাডজেক্টিভের বিপরীত হবে। ভার্বের নেগেটিভ এবং অ্যাডভার্বের বিপরীতার্থ করে নেগেটিভ, যেমন আখি মিসড দ্য ট্রেন, আখি ট্রেনটা মিস করলো, এটা নেগেটিভ করতে হবে, নেগেটিভ করলে কি হবে দেখেন তো আমাদের, আখি মিসড, মিসড পাস্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, ডিড অক্সিলারি ভার্ব কি ডিড, পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, তাহলে আমাদের কি হবে, আখি মিস দ্য ট্রেন, তাহলে আখি ডিড নট ক্যাচ দ্য ট্রেন, আখি ডিড নট ক্যাচ দ্য ট্রেন, আখি ট্রেনটা ধরতে পারেনি, তাহলে কি আখি ট্রেনটা মিস করেছে, তাহলে কি হবে, আখি মিস থেকে হবে ডিড নট মিস, মিস মানে চলে যাওয়া, আর আমাদের এখানে যেহেতু আমরা একটা নট নিয়েছি তাই আমরা এখানে ক্যাচ ধরা, তাহলে আখি মিসড দ্য ট্রেন, আখি ট্রেনটা মিস করলো, তাহলে কি হবে, আখি ডিড নট ক্যাচ দ্য ট্রেন, আখি ট্রেনটা ধরতে পারেনি, মিস করে গেছে, ওকে। এটা কি বলছে আমাদের একটা রুলস, দেখেন অ্যাজ সুন অ্যাজ থাকলে হবে নো সুনার হ্যাড, এত কিছু আমি আর বললাম না, সিম্পল এক কথায় শেষ। আমাদের কোনো বাক্য যদি অ্যাজ সুন অ্যাজ দ্বারা যদি শুরু হয়, বাক্যটা যদি নেগেটিভ করতে বলে নো সুনার হ্যাড হবে, তাহলে আমাদের কি হবে, নো সুনার আই হ্যাড হবে নাকি নো সুনার হ্যাড হবে, অবশ্যই নো সুনার হ্যাড, ডি নম্বরটা। তাহলে অ্যাজ সুন অ্যাজ আই লেফট দ্য প্লেস হি ওয়েন্ট অ্যাওয়ে, নো সুনার হ্যাড আই লেফট দ্য প্লেস দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, জাস্ট কিছুই না,
অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে একটা নো সুনার হ্যাড হবে, খাতায় লিখেন। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে একটা নো সুনার হ্যাড হবে, আই লেফট থাকবে, ঠিক আছে, দা প্লেস থাকবে, এই মাঝে একটা দেন যুক্ত হবে, দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে কি হলো, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড হলো এবং এই পরবর্তী যে সাবজেক্ট, পরবর্তী যে পার্সন, তার পূর্বে একটা দেন যুক্ত হবে, পরবর্তী পার্সনের পূর্বে একটা দেন যুক্ত হবে। এখন আমরা কুইজে চলে যাব। ইটস কুইজ টাইম, সবাই রেডি হয়ে যান। বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা আগামীকাল আলোচনা করব। আজকে আমরা সরাসরি কুইজে চলে যাচ্ছি। শুরু করা যাচ্ছে, ঠিক আছে, শুরু করলাম। প্রথম প্রশ্ন, সবার আগে কে উত্তর দিতে পারে? অল মেন মাস্ট ডাই, অল মেন মাস্ট ডাই, নেগেটিভ করতে হবে। অল মেন মাস্ট ডাই কি হবে? নো ম্যান উইল নেভার ডাই, নান বাট অল মেন উইল ডাই, নাথিং বাট অল মেন মাস্ট ডাই, নান ক্যান অ্যাভয়েড ডেথ। কোনটা হবে সবাই বলেন। তাহলে এখানে আমরা একটু সঠিক উত্তরটা দেখে নিই। এবং সঠিক উত্তর হবে ডি নম্বর, অল মেন মাস্ট ডাই, নান ক্যান অ্যাভয়েড ডেথ। কেউ মৃত্যু অস্বীকার করতে পারে না, তার মানে সবাইকে অবশ্যই মরতে হবে, সবাইকে অবশ্যই মৃত্যুবরণ গ্রহণ করতে হবে। এখানে কি বলতেছে? নো মেন উইল নেভার ডাই, কোনো মানুষই মারা যাবে না। এটা কি সত্য হলো? কোনো মানুষই মারা যাবে না? এটা তো ভুল কথা, তাহলে এটা ভুল। এরপর নান বাট, এখানে কি অনলি আছে? অনলি থাকলে তো নান বাট হয়। এরপর নাথিং বাট, অনলি থাকলে তো নাথিং বাট হয়। এখানে কি অনলি আছে? নাই। সো এগুলো আপনারা কেন উত্তর করছেন? উত্তর হবে নান ক্যান অ্যাভয়েড ডেথ। অল থাকলে নান হয়, একটু আমরা দেখলাম না, এভরিবডি থাকলে নো বডি, তেমন অল থাকলে হবে নান। তাহলে অল মেন মাস্ট ডাই, নান ক্যান অ্যাভয়েড ডেথ। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।